আধ ঘন্টা খানিক চলার পর নবার্ট ট্যাক্সিওয়ালাকে ডাইনে থামাতে বলল। ট্যাক্সি একটা দোতলা বাড়ির সামনে থামল। নবার্ট ভাড়া চুকিয়ে দিয়ে বাঁ হাতে নিজের সুটকেসটা আর ডান হাতে আমারটা নিয়ে সদর দরজার বেল টিপল। অল্পক্ষণের মধ্যেই একজন চাকর এসে দরজা খুলতে নবার্ট তার হাতে ব্যাগগুলো চালান দিয়ে আমাকে সঙ্গে করে সিঁড়ি দিয়ে পা চালিয়ে দোতলায় উঠে গেল। আগে বাবাকে দেখবে তো? এক্ষুনি। একটা বইয়ে ঠাসা ঘরের ভেতর দিয়ে যে ঘরে গিয়ে ঢুকলাম সেটা শোবার ঘর। এক পাশে একটা খাটে লেপের তলায় একজন প্রৌঢ় শুয়ে আছেন আধ বোঝা চোখে। তার হাঁ করা মুখ দিয়ে দমকে দমকে নিঃশ্বাস বেরোচ্ছে। ভদ্রলোকের পাতলা হয়ে আসা কালো চুলের সঙ্গে অল্প পাকা চুল মিশেছে। আন্দাজে মনে হয় বছর 55 বয়স। তার মাথায় আর ডান কুনুইয়ে ব্যান্ডেজ যে অপটু হাতের কাজ সেটা দেখলেই বোঝা যায়। ইনি যে হাইনরিখ স্টাইনার সেটা আর বলে দিতে হয় না। খাটের পাশে দাঁড়িয়ে চোখের জল মুছছে একটি 16-17 বছর বয়সের মেয়ে। নবার্ট তাকে দেখিয়ে বলল, আমার বোন লেনি। আমি এগিয়ে গিয়ে ভদ্রলোকের নাড়ি দেখলাম। স্পন্দন প্রায় নেই বললেই চলে। আমার বাবার মৃত্যুর সময় আমি পাশেই ছিলাম। তার মুখে যে মৃত্যুর ছায়া দেখেছিলাম এখানেও তাই দেখছি। আর দেরি করা চলে না। আমি জানতাম এই অবস্থায় বড়ি গেলানো চলবে না, তাই একটা কাগজের মোড়কে 2টো বড়ি গুঁড়িয়ে নিয়ে গিয়েছিলাম। লেনিকে বললাম, তোমার পাশেই টেবিলে ফ্লাস্ক আর গ্লাস দেখছি, আমাকে 1 গ্লাস জল দাও তো। লেনি যখন জল ঢালছে তখন একটা শব্দ শুনে আমার দৃষ্টি প্রফেসর স্টাইনারের দিকে চলে গেল। তার ঠোঁট কাঁপছে। আমি নবার্টের দিকে চাইলাম। আমার মার নাম ছিল হানা। প্রফেসরের মুখ এখনো হাঁ। আমি মোড়ক খুলে জলের গ্লাস হাতে নিয়ে রোগীর পাশে গিয়ে তার হাঁ করা মুখের ভেতর জল আর পাউডার ঢেলে দিলাম। আর কিছু করতে হবে কি? নবার্ট প্রশ্ন করল। বললাম, হ্যাঁ, একটু কফি খাবো, ব্ল্যাক কফি। লেনি ঘর থেকে বেরিয়ে গেল। ঘড়িতে বার্লিনের টাইম করে নিয়েছিলাম। দেখলাম 6:45। জানলা দিয়ে দেখছি রাস্তার আলো জ্বলে গেছে, আকাশে তারা দেখা যাচ্ছে। এটা জানি যে কাল সকালের আগে ওষুধের ফলাফল জানা যাবে না, তাই কফি খেয়ে নরবার্টকে বললাম, বার্লিনের একটা বিখ্যাত রাস্তার নাম আমি শুনেছি, কুরফিয়রস্ট্যান্ডম। সেটা একবার দেখে আসা যায় কি? তুমি হাঁটতে রাজি আছো? নিশ্চয়ই। দেশে আমি সকালে রোজ 4 মাইল করে হাঁটি। বাহ, অবশ্য ক্লান্ত লাগলে সবসময় ট্যাক্সি নেওয়া যায়। আশ্চর্য, পুলিশ শাসিত দেশ, কর্ণধার হলেন দুর্নীতির পরাকাষ্ঠা, অথচ বাইরে থেকে রাজধানীর চেহারা দেখে কিছুই বোঝার উপায় নেই। পুলিশ চোখে পড়ে ঠিকই, কিন্তু সেই সঙ্গে রয়েছে নিরুদ্বেগ জনস্রোত, ঝলমলে দোকানপাট, সিনেমা থিয়েটারের বাইরে সুসজ্জিত নারী পুরুষের ভিড়। নরবার্টকে কথাটা বলাতেও বলল, সেই জন্যই তো যারা অল্প দিনের জন্য এখানে আসে তারা বাইরে থেকে হিটলারের শাসনতন্ত্র সম্বন্ধে যা শুনেছে সে বিষয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করে। কুরফিয়রস্ট্যান্ডমের একটা পোশাকের দোকানে কোট প্যান্ট শার্ট পুলোভার দেখছি, এমন সময় আমার ডান হাতের কুনুইয়ে একটা মৃদু চাপ অনুভব করলাম। ঘুরে দেখি একজন মাঝবয়সী মহিলা আমার দিকে এক দৃষ্টি চেয়ে আছে। প্রফেসর শাঙ্কু, রাইট? ইতস্ততভাবে জিজ্ঞেস করলেন মহিলা। আমি মাথা নেড়ে হ্যাঁ বলাতে দ্বিতীয় প্রশ্ন এলো, তুমি জার্মান বলো? এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলাতে ভদ্রমহিলার মুখ প্রথমে আনন্দে উদ্ভাসিত আর পর মুহূর্তেই বিষাদে আচ্ছন্ন হয়ে গেল।
আমার হাত দুটো ধরে কাতর কণ্ঠে মহিলা বললেন, দোহাই প্রফেসর, আমাকে সাহায্য করো, প্লিজ হেল্প মি। তার কি হয়েছে জিজ্ঞেস করাতে ভদ্রমহিলা বললেন 30 বছর থেকে তার কাটার বা সর্দির ধাত, আর সেই সঙ্গে মাথার যন্ত্রণা। তুমি তো জানো সর্দির ওষুধ আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি। তোমার আলহাইমেটাল বড়ি মিরাকিউরাল কাজ করে, একটা আমাকে দাও, প্লিজ দাও আমাকে। আলহাইমেটাল হলো সর্বরোগ নাশক। এখনো যে ভদ্রমহিলার নাক বন্ধ হয়ে আছে সেটা তার কথা শুনেই বুঝতে পারছিলাম। তোমার নাম কি? মিসেস ফিটসনার। আমি দিতে পারি, কিন্তু একটা শর্তে। আমি যে তোমাকে ওষুধ দিয়েছি সেটা কিন্তু কাউকে বলবে না। ভদ্রমহিলা ঘন ঘন মাথা নেড়ে প্রতিজ্ঞা করলেন যে তিনি কাউকে বলবেন না। আমার পকেটে 4টে বড়ি ছিল, তার 2টো প্রফেসর স্টাইনারকে দিয়েছি, বাকি 2টো মহিলাকে দিয়ে দিলাম। তোমার কাছে কাগজ পেন্সিল আছে? ইয়েস ইয়েস, আছে আমার কাছে, বলে মহিলা তার হ্যান্ডব্যাগ থেকে একটা ছোট্ট নোটবুক আর পেন্সিল বার করলেন। নবার্ট তাতে তার বাড়ির ফোন নাম্বারটা লিখে দিয়ে বলল, কাল যে কোনো একটা সময় ফোন করে প্রফেসরকে জানাবে তুমি কেমন আছো। ও থ্যাংক ইউ সো মাচ প্রফেসর, থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট। বলে ধন্যবাদ দিতে দিতে ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন। আমরা কোরফিও স্ট্যান্ডামেরই একটা রেস্টুরেন্টে ডিনার সেরে নিলাম। 9টায় বাড়ি ফিরে প্রফেসর স্টাইনারের ঘরে গিয়ে দেখলাম তিনি ঘুমোচ্ছেন। লেনিকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কি এর মধ্যে কোনো কথা বলেছেন? আরেকবার মার নাম করছিলেন আর বললেন আমি আসছি। আমি দীর্ঘশ্বাস ফেলে আমার ঘরে চলে এলাম। হে প্রভু, মিরাকিউরাল যেন ব্যর্থ না হয়। খাটের পাশে একটা টেবিলের ওপর চকলেট আর একটা ছোট্ট কার্ডে মেয়েলি হাতে লেখা গুড নাইট, অর্থাৎ গুড নাইট। দেখে বুঝলাম মায়ের অভাবে লেনি এই বয়সেই পাকা গৃহিণী হয়ে উঠেছে। দিনে ধকল গেছে বলে রাত্রে ঘুমটা ভালোই হলো। গিরিডিতে উঠি 5টায়। এখানে ঘুম ভাঙতে ঘড়ির দিকে চেয়ে দেখি 6টা বাজতে 5। আসলে পালকের বালিশে শুয়ে আরামটা হয়েছে একটু বেশি। আমি চটপট লেপের তলা থেকে বেরিয়ে মাটিতে পা দিতেই কণ্ঠস্বর কানে এলো, উদাত্ত সুরেলা কণ্ঠস্বর। কিন্তু এই কি, এই যে সংস্কৃত, আর কথাগুলো আমার চেনা। বিদাহমেতং পুরুষং মহান্তমাদিত্যবর্ণং তমসো পরস্তাৎ। আমি এই তিমিরাতীত জ্যোতির্ময় মহাপুরুষকে চিনিয়ে আছি, এই যে উপনিষদের কথা ছেলেবেলায় বাবাকে আবৃত্তি করতে শুনেছি, আর আজও আমার মনে আছে। আমার গায়ে একটা কোট চাপিয়ে নিয়ে কণ্ঠস্বর লক্ষ্য করে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। গলা আসছে প্রফেসরের ঘরের দিক থেকে। তমেব বিদিত্যা মৃত্যুমেতি নান্যা পন্থা বিদ্যতে অয়নায়। সাধক কেবল তাহাকে জানিয়াই মৃত্যুকে অতিক্রম করেন, তদ্ভিন্ন মুক্তি প্রাপ্তির আর অন্য পথ নাই। প্রফেসরের ঘর খালি। ওই যে ওদিকে দরজা, তার ওদিকে ব্যালকনি। রুদ্ধশ্বাসে দরজা দিয়ে বেরিয়ে গিয়ে দেখি প্রফেসর স্টাইনার ব্যালকনির অপর প্রান্তে আমার দিকে পিঠ করে দাঁড়িয়ে ভোরের আকাশের দিকে চেয়ে উপনিষদ আবৃত্তি করছেন। হয়তো আমার পায়ের আওয়াজ পেয়ে মাঝপথে থেমে গিয়ে আমার দিকে ঘুরে এক মুহূর্ত চেয়ে থেকে যেন একটু অবাক হয়ে প্রশ্ন করলেন, কস্তম, অর্থাৎ সংস্কৃতে তুমি কে? আমি জার্মানি উত্তর দিলাম, আমার নাম ত্রিলোকেশ্বর শঙ্কু। ত্রিলোকেশ্বর বিষ্ণু, শিব না সূর্য? আমি জানতাম আমার নাম 3টেকেই বোঝায়। আমি মৃদু হাসলাম। কোনোটাই না, আমি ভারতবর্ষের বিজ্ঞানের অধ্যাপনা করি। আমি একটা আশ্চর্য আয়ুর্বেদিক ওষুধ পেয়েছি যেটা সব রকম ব্যারামেই কাজে দেয়, লন্ডনে। মিরাকিউরাল, আমি তোমার ওষুধে ভালো হয়ে উঠেছি। আমি তাই ভাবছিলাম এই 4 বছর তো দুর্যোগ ছাড়া আর কিছু জোটেনি আমার কপালে। হঠাৎ ঈশ্বর আমার উপর এত সদয় হলেন কেন? কিন্তু ত্রিলোকেশ্বর, আমি তো মৃত্যুকে বরণ করে নিয়েছিলাম, কারণ বেঁচে থেকে তো আমার কোনো লাভ নেই। লাভ আছে প্রফেসর স্টাইনার,
কাল আপনার ছেলে বলছিল আপনি ভালো হয়ে উঠলে আপনাকে জার্মানি থেকে সরিয়ে নিয়ে যাবার উপায় সে নিশ্চয়ই বার করবে। তাতে যদি প্রতারণার আশ্রয় নিতে হয় তাতেও ক্ষতি নেই। শঠে সাঠ্যম কথাটা তো আপনি জানেন। এই রাজ্যে এই অন্ধকার যুগের নীতির কথা ভাবলে চলবে না। আপনি বাইরে কোথাও চলে গিয়ে আপনার কাজ আবার শুরু করুন। সৌম্যদর্শন পণ্ডিত যেন আপন মনেই বলে উঠলেন, প্যারিস, আঁদ্রে আঁদ্রে ভার্সোয়া। আমার বন্ধু, সেও ভারততাত্ত্বিক, কতবার বলেছে এখানে চলে এসো। বেশ তো, তাই যাবেন আপনি। স্টাইনার উদাস দৃষ্টিতে সবে ওঠা সূর্যের দিকে তাকিয়ে বললেন, কত কাজ বাকি, কত কাজ বাকি। এরা কিছুই করতে দেয়নি আমাকে। ভাগ্যের কি পরিহাস। নাৎসি পার্টি, নাম উচ্চারণ করতে মন বিষিয়ে ওঠে। তারা স্বস্তিককে করেছে তাদের প্রতীক, সিম্বল, এমব্লেম। সু অর্থাৎ ভালো, অস্তি অর্থাৎ আছে। এই হলো স্বস্তি, আর তার থেকেই স্বস্তিক। এরা বলে স্বাস্টিকা। এর চেয়ে প্রফেসরকে কথা থামাতে হলো, আর সেই সঙ্গে আমিও তটস্থ। বাড়ির সদর দরজায় ধাক্কা পড়েছে সজোরে। একবার নয়, 3 বার। আবার তারা। বাইরে একটা পায়ের শব্দের সঙ্গে সঙ্গে নবার্ট আর লেনি ব্যালকনিতে ছুটে এলো। বাবাকে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে দুজনেরই মুখ হাঁ হয়ে গেল। পর মুহূর্তে বিস্ময় কাটিয়ে উঠে নবার্ট তার বাবাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলল, তুমি বিছানাতে শুয়ে পড়ো এক্ষুনি। মুমূর্ষুর অভিনয় করতে হবে, গেস্টাপো আবার এসছে। এর মধ্যে আরো 3 বার দরজায় ধাক্কা পড়েছে। স্টাইনার বিছানায় শোয়া মাত্র লেনি এক টানে লেপটা তার উপর টেনে তার চোখ বুজিয়ে মুখ হাঁ করে দিল। জোরে জোরে নিঃশ্বাস নাও বাবা, জোরে জোরে নিঃশ্বাস নাও। নবার্ট ঘর থেকে বেরিয়ে গেল, আমি তার পেছনে। দরজায় আবার 3 গুণ জোরে ধাক্কা পড়ল। সিঁড়ি দিয়ে নেমে দরজা খুলতে সশস্ত্র পুলিশ ভেতরে ঢুকে এল। পর মুহূর্তে নবার্টের দিক থেকে তার দৃষ্টি আমার দিকে ঘুরে এলো। তারপর ডান হাত প্রসারিত করে ওপর দিকে তুলে বলল, হাইল হিটলার! আমাকে নির্বাক দেখে পুলিশের গলা সপ্তমে চড়ে গেল। হাইল হিটলার! অর্ধেক কেন, আমি গোটা আত্মসম্মান ত্যাগ করে ঝামেলা বাঁচানোর জন্য ডান হাত তুলে দিব্যি বাজখাই গলায় বললাম, হাইল হিটলার! প্রফেসর স্টাইনারই যখন অভিনয় করছেন তখন আমারই বা করতে আপত্তি কি? পরে জেনেছিলাম ইনি গেস্টাপো নন। গেস্টাপোর কোনো ইউনিফর্ম নেই। ইনি হলেন গেস্টাপোর মাস্তুতো ভাই, ব্ল্যাক শার্ট। এবার হাত নামিয়ে ব্ল্যাক শার্ট বললেন, আমার সাথে চলো, জলদি। লোকটা বলে কি? জিজ্ঞেস করলাম, কোথায়? সে পরে জানতে পারবে। ভদ্র পোশাক পরে নাও, আর তোমার সঙ্গে যা কিছু আছে সব নিয়ে নাও। বুঝতে পারলাম আমি নিরুপায়, এদের আদেশ মানতেই হবে। বললাম, 5 মিনিট সময় দাও, আমি তৈরি হয়ে আসছি। পোশাক বদলে সুটকেসটার দিকে দৃষ্টি দিতে মনে হলো সন্ডার্সের দেওয়া লুগার অটোমেটিকটা তাতে রয়েছে। জানি এরা আমাকে সার্চ করতে পারে, তাও পিস্তলটা প্যান্টের পকেটে নিয়ে নিলাম। ঘর থেকে যখন বেরোবো তখন নরবার্ট এসে হাজির। তার মুখ ফ্যাকাশে, চোখের কোলে জল চিকচিক করছে। আমায় ক্ষমা করো প্রফেসর। আমি নরবার্টের পিঠে দুটো চাপড় মেরে বললাম, আরে ছেলে মানুষই করো না। আমার মনে হয় না এখন এরা তোমার বাবার উপর আর অত্যাচার করবে। এই বেলা ভেবে স্থির করো তোমরা কি করে পালাবে। আমার সম্বন্ধে একদম ভেবো না। আমার মন মিথ্যে বলে না, এটা আমি আগেও দেখেছি। মন বলছে আমার মৃত্যুর সময় এখনো আসেনি, কাজেই তোমার কর্তব্য তুমি করে যাও। এদেশে তোমাদের কোনো ভবিষ্যৎ নেই। তোমার বাবা প্যারিসে যেতে চান, তুমি তার ব্যবস্থা করো। মনে রেখো, এই অবস্থায় জাল, জুয়াচুরি, মিথ্যের আশ্রয় নেওয়া কোনোটাই অন্যায় নয়। একটা কথা,